পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি একটা যুগের অবসান হয়ে গেল? 2011 সালে ক্ষমতায় উঠে আসা তাঁর টানা 15 বছর ক্ষমতায় শীর্ষে থাকার পর ক্ষমতাচ্যুত হয়ে পড়া, আর তারই জেরে মমতা বন্দ্যোপাধ্যায় কি অতীত হয়ে গেলেন বাংলার রাজনীতিতে? এই প্রশ্ন নানা আঙ্গিকে নানা মহল থেকে নানাভাবে তুলে ধরা হচ্ছে। কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শেষ, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রিটায়ার্ড হার্ট, ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় আহত ও অবস্মৃত। কেউ আবার মমতার পক্ষে দাঁড়িয়ে যুক্তিও সাজাচ্ছেন। তাঁরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। সত্যি কি তাই? কোন পথে আমাদের বা কোন দিকে আমাদের চোখ রাখা উচিত? যে যাই বলুন না কেন, বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের হার শুধুমাত্র বিপর্যয় বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং এটা বলতে হবে বিজেপির বিরুদ্ধে এই হার বা এই বিপর্যয় আসলে একটা রাজনৈতিক কাঠামোর ভেঙে পড়া খানিকটা দায়ী, খানিকটা সরকারের প্রতি মানুষের যে একটা অনাস্থা সেটার প্রকাশ পাওয়া, এবং মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক তৈরি হয়েছিল তারও কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ার একটা নিদর্শন হিসেবেই তুলে ধরতে হবে। দুর্নীতি, অপশাসন, অহংকার সব কথা মাথায় রেখেই বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ, কথা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এটা সত্যিই তিনি ক্ষমতা হারিয়েছেন, কিন্তু মানুষের সঙ্গে তার যোগ এখনও ছিঁড়ে যায়নি। আবার এটাও সত্যি যে শুধুমাত্র ব্যক্তিগত মুনশিয়ানা বা ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হারানো রাজনৈতিক সিংহাসন পুনর্দখল করা সম্ভব নয়। তাহলে কোন পথ খোলা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে? প্রত্যাবর্তন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে পুনর্নির্মাণের কথা। আমি আপনাকে 9টা পথ দেখাবো, যে 9টা পথ এই মুহূর্তে খোলা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সামনে। দেখুন তো আপনার সঙ্গে মিলছে কিনা। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। দেখুন, আমার প্রথম যুক্তিটা খুব সহজ সরল। যদি আপনার পরাজয় হয় তাহলে কিন্তু সেটা স্বীকার করতেই হবে, এটাই তো দুনিয়ার নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যতিক্রম হতে পারেন না। 208 বনাম 80, অর্থাৎ এই যে 128টা আসনে হার, সেটা কিন্তু শুধুমাত্র ষড়যন্ত্রের ন্যারেটিভ তৈরি করে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। বরং মানুষ কেন ভোট দেননি সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ঢুকতে হবে বুথে বুথে। তাহলে কিন্তু মোটামুটি একটা রেখচিত্র বা একটা কারণ খুঁজে বের করে আনা অনেকটাই সহজ হবে। সরকারের কোন সিদ্ধান্ত মানুষকে ক্ষুব্ধ করেছিল? কোন নেতারা দলের ক্ষতি করেছেন দিনের পর দিন? কোথায় কোথায় সংগঠনের সঙ্গে মানুষের একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছিল? কোথায় ঔদ্ধত্য, কোথায় দুর্নীতি, কোথায় ভীষণ রকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ভোটারদের সরিয়ে দিয়েছিল দূরে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং জোর দিয়ে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিক এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেননি, এটা বলা উচিত হবে না। আমার দ্বিতীয় যুক্তি হলো, আপোষহীন আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল বাংলার রাজনীতিতে। নন্দীগ্রাম থেকে সিঙ্গুর, ছোট বড় নানা গণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছিলেন বাংলার জননেত্রী, মানুষের কাছের নেত্রী। এই যে মানুষের সঙ্গে তার একটা আপোষহীন সম্পর্ক, খুব নিবিড় যে যোগাযোগ, একটা গভীর সম্পর্কের তৈরি হওয়া বা একটা আবেগের জায়গা তৈরি হয়ে যাওয়া, এই ব্যাপারটা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে তাঁর বোধহয় খানিকটা ছেদ পড়েছিল। যে সেতু তিনি এতদিন ধরে খুব যত্ন করে তৈরি করেছিলেন সেটা কোথাও ভেঙে পড়েছিল। শুধু তাই নয়, তার দলেরও একাংশর কিন্তু সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের সঙ্গে, জেলার সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে যোগাযোগটা কোথাও না কোথাও হারিয়ে গিয়েছিল। ঠিক এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পুনর্নির্মাণের যে কথাটা আমি বলে আসছি তার একটা দারুণ সুযোগ রয়েছে। দেখুন, ভোটের পর আমরা দেখলাম প্রায় 9 করে হলো 60-এরও ওপর বিধায়করা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন ভারত তৃণমূল নামক একটি মঞ্চ তৈরি করে, এবং 20 জন সাংসদ চলে গিয়েছেন এনসিপিআই নামক একটি নতুন দল তৈরি করে। অর্থাৎ যদি ভাবা যায় যে এরা, মানে যা মানুষ বলছেন আর কি, যে এরাই আসলে সুবিধাভোগী ছিলেন, তারা যে মুহূর্তে দল ক্ষমতা থেকে সরে গেছে, তারা ক্ষমতার কেন্দ্রে থাকতে ভালোবাসেন, তাই তারা বিভিন্ন জায়গা বেছে নিয়েছেন। যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একই সঙ্গে আরও একটি কাজ করতে হবে। যে কর্মীরা থেকে গেলেন তাদের মধ্যে কতজন
তার পক্ষে থাকেন, তার জন্য থাকেন, তার প্রতি সৎ, সেটাও বুঝে নিতে হবে। জেলা থেকে শুরু করে ব্লক, মহকুমা, সর্বত্র ঢুকে একটা নতুন দল গঠনের চেষ্টা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন একটা জিনিস করেছেন যেটা তার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি বরাবরই তেমন লোকজনদের তিনি সঙ্গ দিয়েছেন বা সঙ্গে পেয়েছেন বা সঙ্গে রেখেছেন যারা বরাবরই তার তোষামত করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচতে হবে সাংগঠনিকভাবে দক্ষ যারা তাদেরকে, বরং সংখ্যায় নজর না দিয়ে অত বিপুল সংখ্যক লোক তার সঙ্গে এলেন সেটা না দেখে বরং যোগ্য লোক কতজন এলেন তার সঙ্গে সেটা দেখুন, তাতে লাভ অনেক বেশি হবে তার। তৃতীয় যুক্তি হচ্ছে, বিজেপি সরকারে আসার পর কিন্তু এক ঝাঁক নতুন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ রেখেছে, তার ছাপ দেখাও যাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। দেখুন, আয়ুষ্মান ভারত চালু হয়েছে, সরকারি চাকরি ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে, একই সঙ্গে ডিএ ঘোষণা করা হয়েছে, সপ্তম পে কমিশন বসেছে, সেই সঙ্গে রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে একটা সমন্বয় তৈরি করা হয়েছে। আমাদের রাজ্যের একটা বিপুল দেনা রয়েছে, সেই দেনার জায়গায় দাঁড়িয়ে নতুন করে দেনা না করে নানান কেন্দ্রীয় প্রকল্পকে যাতে রাজ্যে বলবৎ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, শুভেন্দু অধিকারীর সরকার কিছু চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের জনমুখী প্রকল্পগুলোর বিরোধিতা করতে যান তাহলে কিন্তু উল্টো ফল হতে হবে। বরং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করা হয়ে থাকলে তার বিরুদ্ধে বরং সোচ্চার হন, বরং সেটাকে তথ্য দিয়ে তিনি তুলে ধরুন এবং সেটার বিরোধিতা করুন, বরং সেটা অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে পারে। মানুষকে বোঝাতে হবে তৃণমূল কিন্তু ক্ষমতা দখল করার জন্য রাস্তায় নামছে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন মানুষের অধিকার রক্ষার জন্য। এটা যদি মানুষ বুঝতে পারেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে পারেন, তাহলে কিন্তু সহানুভূতির হাওয়া আবার ঘুরতে পারে তার দিকে। 21শে জুলাই যে সভা দেখা গেল কলকাতার বুকে, তাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে, আজও মমতা বন্দ্যোপাধ্যায় নামের প্রতি একটা আবেগ বেশ কিছু মানুষের রয়েছে, আর সেই আবেগের ডাকে সাড়া দিয়ে মানুষ আজও যে কোনো মিটিং মিছিল হাজির হন। এই ব্যাপারটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু মানুষের আবেগ এবং সমর্থন তিনি ধীরে ধীরে আবার তার কাছে টেনে নিতে পারবেন অতীতের মতো। দেখুন, 4 নম্বর কারণটা কিন্তু বেশ গুরুতর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে দুর্নীতি, এবং সেই অভিযোগ নিয়ে মানুষ কিন্তু বিপুল সোচ্চার হয়েছেন বিভিন্ন সময়। সেটা রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে হোক সাধারণ মানুষ পর্যন্ত, অনেক সময় এই বিষয় নিয়ে অনেক অভিযোগ উঠেছে। এই অভিযোগে বিদ্ধ হয়েছেন তৃণমূল নিজে, তৃণমূল দল বিদ্ধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও নানান সময় বিদ্ধ হয়েছেন। কিন্তু একই সঙ্গে মানুষ আবার এটাও বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। যদি তাই হয়ে থাকে, শুধুমাত্র তিনি সততার প্রতীক এটা দিয়ে কিন্তু আর নতুন করে মানুষকে এই দুর্নীতির ছায়া থেকে তৃণমূল বেরিয়ে এসে সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না। যদি করতে হয়, তাকে দুর্নীতিগ্রস্ত কোনো নেতা যদি তার আশপাশে থেকে থাকেন বা আগামী দিনে যদি তার ছত্রছায়ায় আসার চেষ্টা করেন, তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে দূরে সরাতে হবে। মানুষকে অন্তত এই বার্তাটা দিতে হবে, তৃণমূল কংগ্রেস কিন্তু মমতারই মতো সততার প্রতীক হতে চাইছে। যদি এটা হতে পারে, যদি এটা ঘটতে পারে, যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, তাহলে কিন্তু তৃণমূলের পুরনো যে তৃণমূলের প্রতি যে পুরনো আস্থা, তৃণমূলের প্রতি মানুষের যে পুরনো আবেগ, সেটা কিন্তু আবার নতুন করে ফিরিয়ে আনা যায়। আর সেই কারণে দলকেও কিন্তু নতুন করে একটা স্ক্যানারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। যদি দলের মধ্যে যদি ভাইরাস থেকে থাকে, যদি এখনও সেই ভাইরাস লুকোনো থাকে, তাহলে এই স্ক্যানার যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় চালাবেন, সে মুহূর্তে কিন্তু ধরা পড়ে যাবে কারা কারা এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে, মানে এখন আর এই মুহূর্তে তো সরকার ক্ষমতা নেই, ফলে এখন আর বেনিফিট পাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু অতীতে পেয়েছেন। এরকম মানুষের প্রতি ক্ষোভ বিক্ষোভ যদি থেকে থাকে কর্মীদের বা সাধারণ মানুষের, তাকে চিহ্নিত করে অবিলম্বে কিন্তু ছেঁটে ফেলতে হবে। আর সেই ক্ষেত্রে প্রয়োজন পড়লে সাহসী হতে হবে। সাহস শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যায়, সেই কারণে তিনি এটা দায়িত্ব নিয়ে করবেন, এটা আশা রাখাই ভালো। পঞ্চম যে তত্ত্বটা, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি যদি বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে যদি পরিস্থিতি বিচার করেন, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতের দিকে তাকিয়ে নানান সিদ্ধান্ত নিতে হবে। আর সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নবীন মুখ
বেছে নিয়ে আসা বা সামনে তুলে ধরা। দেখুন, নবীন প্রবীণ একটা তত্ত্ব বা একটা দ্বন্দ্ব বরাবরই তৃণমূলে ছিল এবং অন্ততপক্ষে গত 5-7 বছর ধরে বারবার দেখা গেছে যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছে ততই প্রবীণ বনাম নবীনের একটা দ্বন্দ্বের গল্প বারবার সামনে এসেছে। সেটা গত 2 বছরে আরও বেশি করে প্রকাশ্যে এসে পড়েছে এবং এ নিয়ে নানান ঝুট ঝামেলা, বাদানুবাদ, কথা পাল্টা কথা, এ সমস্ত নানান সময় আমরা দেখেছি। কিন্তু এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে অভিজ্ঞ একজন রাজনীতিক, তিনি দলের মুখ, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ভবিষ্যতের দিকে তাকাতে হয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্ব তৃণমূলকে ভাবলে কিন্তু চলবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, থাকবেন মাথার ওপর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী একটা প্রজন্ম ধীরে ধীরে খাড়া করতে হবে, যে দায়িত্বটা নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই দায়িত্বটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরে নেওয়ার চেষ্টা করে আসছেন। দেখুন, তৃণমূল ভেঙে পড়ার পর একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে, তৃণমূলের যে পুরনো নেতা নেত্রীরা তারা সবাই দল ছেড়েছেন, ফলে নতুনদের তুলে আনা ছাড়া আর কোনো তো উপায়ও নেই। যে কারণে উপাসনা চৌধুরীকে দেখা যাচ্ছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারীর মতন ছাত্রনেত্রীকে, যে কারণে আপনার চোখে পড়ছে অর্ণব ব্যানার্জি, ময়না ব্যানার্জি, এরকম আমরা নাম জানি না, এরকম একাধিক ছেলে মেয়ে কিন্তু সামনের সারিতে উঠে এসেছে। কেন এদের উঠে আসা, কেন এদের উত্থান? তার কারণ একটাই, নতুনের হাতে দায়িত্ব না দিলে তৃণমূলের পক্ষে সামনে এগোনো আর সম্ভব নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন নেতৃত্বের যেমন জন্ম দিতে হচ্ছে, তেমনি একই রকমভাবে ভাবতে হচ্ছে ভবিষ্যতের কথা। ফলে দুটোকে মিলিয়ে যদি ভারসাম্য তৈরি করতে হয়, তাহলে প্রবীণরা থাকবেন, সেই প্রবীণ থাকবেন যার জনসংযোগ, যার সংগঠন দক্ষতা, যার গ্রহণযোগ্যতা অত্যন্ত সুদৃঢ় এবং প্রশংসার যোগ্য, তারা থাকবেন, সেই প্রবীণরা থাকুন। কিন্তু নবীন যারা সাহসী, যারা সামনে এগিয়ে যাবেন, যারা বুক চিতিয়ে লড়াই করবেন, উপাসনা রায়চৌধুরীদের মতো, তাদের আরও বেশি করে দরকার আজকের পরিস্থিতিতে। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে, প্রত্যাবর্তনের নিরিখ ধরলে বা পুনর্নির্মাণের ভাবনা বা এই তত্ত্বে চোখ রাখলে, একই রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অত্যন্ত কার্যকরী একজন নেতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে। 6 নম্বর যে পয়েন্টটা, সেটা কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক হয়ে লড়াই করার জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই পরিস্থিতিতে যদি বিজেপিকে ঠেকাতে হয়, কেন্দ্র এবং রাজ্যে যে ভাবনা বিরোধীরা ভাবছে, মানে আমি কংগ্রেসের কথা বলছি, তৃণমূল কংগ্রেসের কথা বলছি, বাইরের বিভিন্ন মানে ভিন রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলোর কথা বলছি, এমনকি বামেদের কথাও এর সঙ্গে একই রকমভাবে প্রাসঙ্গিক বা একই বন্ধনীতে রাখতে হবে। তাদের ভাবনা খুব স্বাভাবিকভাবে একটা মঞ্চে আসার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী একটা মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাকটাই দিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ডাকে সাড়া দিলেও দিতে পারে, বামেরা কি দেবে? সে প্রশ্ন দূরে আপাতত রাখতে হবে, ভবিষ্যতের গর্ভেই নয় সে প্রশ্নকে লুকিয়ে রাখতে হবে। বামেদের দিক থেকে অনেক যুক্তি আছে, মমতা বিরোধী অনেক মনোভাব আছে, মমতাও অতীতে অনেক বামেদের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছেন। এই ক্ষমতায় থাকার শেষ দিকটাতেও তিনি বলেছেন বামেরা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। ফলে একটা দ্বন্দ্বের জায়গা কোথাও একটা থাকতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাওয়ার পর থেকে কিন্তু বারবার বলে আসছেন সে তার কোনো ইগো নেই, তিনি যে কোনো শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে চান, লড়াই করতে পারেন। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেবে কি দেবে না, সে তো আগামী দিন বলবে। লক্ষ্যটা কী হওয়া উচিত? দেখুন, বিজেপি বিরোধী যদি আন্দোলনকে যদি জোরদার করতে হয়, তাহলে কিন্তু বেশ কিছু ছোট 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 আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তৈরি করতে হবে এবং তাতে বিরোধী শক্তিগুলোকে এক হয়েই মঞ্চে নামতে হবে। কেন্দ্রের ক্ষেত্রে, মানে ভারতবর্ষের, মানে আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলছি, রাজনীতির ক্ষেত্রে বলছি, সেখানে INDA বলে একটা ডেফিনেটলি একটা জোট আছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি, এই বিভাজন, একটা বৈষম্য, খানিকটা বৈপরীত্য কিন্তু বাংলার রাজনীতিতে বারবার দেখা গেছে। যে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় রাজনীতির প্রসঙ্গ এলে তখন সব জায়গায় সবাই একসঙ্গে জোট বেঁধে লড়াই করার কথা বলে, কিন্তু বাংলার রাজনীতি এলেই প্রসঙ্গটা ঘুরে যায়, সমীকরণ একদম আলাদা। সেটাও
অবশ্যই বুঝতে হবে বাংলার রাজনীতির ঘনঘটা, বাংলার রাজনীতির মেঘ রোদ সবটাই একদম অন্যরকম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে দিয়ে মানে কেন্দ্রেও বিজেপি এবং রাজ্যেও বিজেপি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলার পরিবেশ এখন আর সর্বভারতীয় ক্ষেত্র থেকে আলাদা করার কোনো জায়গা নেই। সেই জায়গাটাকেই যদি কাজে লাগাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট করতে হবে। সেটা আগামী দিনে কতটা স্ট্রংলি করতে পারেন তার উপর দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সে সঙ্গে একটা কথা বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে যে এই জোটের সংখ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হওয়ার সংখ্যা কতটা বড় হবে সে তো সময়ই বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে তিনি যে জোটের প্রতি আগ্রহী সেটা কিন্তু বারবার নক করে যেতে হবে, এবং যদি নক করতে চান তাহলে তাকে ছোট 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 আন্দোলন দিয়েই এটাকে বোঝাতে হবে যে তিনি আরও বেশি করে বিরোধী দলনেত্রী হয়ে ওঠার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। 7 নম্বর যে পয়েন্টটা একটু ভাবুন, তাহলেই বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেন আবার রাজপথের নেত্রী হয়ে ওঠার দুরন্ত সুযোগ চলে এসেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু ইতিহাসের অলিগলি ঘুরলেই বুঝতে পারবেন তিনি শহর, গ্রাম, জেলা, জনবসতি, একটা ছোট পাড়া, একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে হেলায় ঢুকে গিয়েছেন। যখন প্রয়োজন পড়েছে তিনি মানুষের কাছে গিয়ে ঢুকেছেন। তিনি যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বহুদিন পরে সেই সম্ভাবনার জায়গা আবার একবার তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দরকার পড়লে অসংখ্যবার আবার ছুটে যান না চা বাগানে, প্রয়োজন পড়লে আবার যান না রাঢ় বাংলায়, প্রয়োজন পড়লে আবার ঢুকে পড়ুন না দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত ওই গ্রামগুলোতে যেখানে আজও তাকে দেখলে মানুষ হাতে চাঁদ পাওয়ার মতন করে ভাবেন। তিনি আবার দরকার পড়লে ছুটে যান না বিভিন্ন মানুষের কাছে, যে মানুষ একসময় তাকে সাদরে গ্রহণ করেছিল, যে মানুষ তাকে তাদের হৃদয়ের জায়গা দিয়েছিল, সেই মানুষদের কাছে আর একবার ফিরে যান। আমার মনে হয় বাংলার মানুষের কথা শুনতে চাই বলে যদি একটা কোনো কর্মসূচি তিনি গ্রহণ করেন আগামী 2 মাসের জন্য, ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন আমি জেলায় জেলায় যাব, আবার নতুন করে মানুষের কাছে ফিরতে চাইছি, যদি সেই ফেরার মধ্যে বাংলার মানুষের কথা শুনতে চাই গোছের কোনো কর্মসূচি থাকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অভিযোগ বা অনুযোগ শুনছেন এই মনোভাব থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আগের যে মনোভাব ছিল সেই মনোভাব থেকে তিনি মানুষের অভিযোগকে মন দিয়ে শুনছেন, তার সমাধানের রাস্তা ভাবছেন, যদি এই মেন্টালিটি থেকে আবার ভাবতে শুরু করেন তাহলে কিন্তু মানুষ বুঝবেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ক্ষমতা হারিয়ে বেরিয়ে এসে রাস্তায় নেমে তিনি কিন্তু মানুষের কথাই ভাবছেন। আরও একবার তিনি ফিরে আসার যুক্তি সাজাচ্ছেন না, তিনি প্রত্যাবর্তনের গল্প শোনানোর জন্য হাজির হচ্ছেন না, তিনি বরং পুনর্নির্মাণের চেষ্টা করছেন। যে ইমেজ একসময় তৃণমূল কংগ্রেসের ছিল সেই ইমেজ তিনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদি এটা করতে পারেন তাহলে বাংলার মানুষের কাছে কিন্তু তিনি একটা আবার বড় জায়গায় বসে পড়তে পারবেন। 8 নম্বর যে পয়েন্টটা সেটা কিন্তু একটু ভাবার বিষয়। দেখুন, এটা সত্যি যে রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ হয় না, তেমনি রাজনীতিতে অটুট বলেও কোনো শব্দ নেই, রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলেও কিছু হয় না। রাজনীতি সবসময় পরিবর্তনশীল। এই যে কথায় কথায় লোকে বলেন না সম্ভাবনাময় শিল্প, কোথাও মিথ্যে নয়। সত্যিই রাজনীতিতে সবসময় পরিবর্তনের একটা সম্ভাবনার জায়গা অলওয়েজ তৈরি হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই পরিবর্তনেরই একজন শরিক বা একজন নেত্রী বা একজন কারিগর যদি বলা হয় ভুল কিছু বলা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সহজ সরল ভাষা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া, রাজনৈতিক দৃঢ়তা, তার সাহস এবং তার লড়াই করার যে অসীম তাগিদ এবং যে দৃঢ় সংকল্প আজ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করে তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার যে লম্বা পথ, সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইরকম ছোট ছোট হার্ডল টপকাতে টপকাতে একসময় বড় বড় বাধা, বড় বড় প্রাচীর টপকে একসময় তিনি
বাংলার ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন। আজ যখন তিনি সব হারিয়েছেন, তখন যে কোনো রাজনৈতিক সংকটকে তার ব্যক্তিগত তখন প্রতিটি সমালোচনার জবাব দেওয়ার সত্যি কি খুব দরকার আছে সব ক্ষেত্রে? প্রতিটি রাজনৈতিক সংকটকে নিজের ব্যক্তিগত সংকট বলে ভাবারই বা কী দরকার আছে? একই সঙ্গে যে কোনো বিদ্রোহী বক্তব্যকে প্রকাশ্যে তিরস্কার করারই বা কী দরকার আছে? সময় বদলে যায় বড্ড তাড়াতাড়ি। সময় এত দ্রুত বদলায় যে অনেক সময় মনে হয় এই তো বোধহয় চোখের পলক ফেললাম আর চোখ খুলে দেখলাম যে যা ছিল তা নেই। অনেক ক্ষেত্রে যখন তা হয়, তখন মানুষকে ফিরে আসার জন্য অনেক সময় সংযম দেখাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও এটা বলার দরকার নেই যে তিনি সংযমী হন। তিনি প্রয়োজন মতো ঠিক নিজের রাস্তা বেছে নেবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার, যাদেরকে, দুটোরই তো একটা ভাইস ভার্সা হয়, অন্তত তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নতুন করে পথ চলা শুরু করেন, তাহলে কিন্তু উভয়েরই অনেক লাভ হতে পারে। 9 নম্বর এবং শেষ পয়েন্টটা কিন্তু বেশ কিছু চমৎকার বিষয় দিয়ে সাজানো যেতে পারে। যেমন ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের যে ইতিহাস, তাতে সংগ্রামের এত ইট সাজানো রয়েছে, যে ইট দিয়ে একসময় তিনি ইমারত গড়ে তুলেছিলেন, সেটা চট করে ভেঙে ফেলা সম্ভব নয়। তার দল হয়তো প্রশ্নের মুখে দাঁড়াতে পারে, তিনি হয়তো ক্ষমতা থেকে সরে যেতে পারেন, কিন্তু যে প্রাপ্তি তার ছিল, বা যে প্রাপ্তি আজও তার আছে, বা যে কারিশমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, বা যে কারিশমার ছিটে ফোঁটা এখনও তার কাছে রয়েছে, বা যে আলো একসময় তাকে সবসময় অনুসরণ করত, বা যে আলোর খানিক রেশ আজও তার কাছে রয়ে গেছে, সেটা যদি তিনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে কিন্তু পরিস্থিতি অন্য হতে পারে। ঠিক এই লজিকে শুধু বিজেপির বিরোধিতা করার জন্য না লড়ে, বরং তিনি একটা সময়, বিশেষ করে বাম জামানাতে, তিনি বাংলার মানুষের কথা ভেবে লড়াইয়ের নেমেছিলেন বা লড়াই শুরু করেছিলেন। যদি তিনি সেই অতীত আরেকবার ফিরিয়ে নিতে পারেন, যদি বাম জামানার পুনরাবৃত্তি দেখাতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন দেখা যেতেও পারে। আর সেটা সম্ভব হবে পুনর্নির্মাণ নামক খুব শক্তিশালী একটি শব্দের মধ্যে দিয়ে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো নিশ্চিতভাবে জানাবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।